স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। বিটুমিন আমদানির নামে অর্থ পাচারের ফাঁদ। অনুসন্ধান বলছে গেল 10 বছরে বিটুমিন আমদানির আড়ালে পাচার হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। যোগাযোগ বিশ্লেষকরা বলছেন আমদানিতে উন্নত মানের 60 থেকে 70 গ্রেডের ঘোষণা থাকলেও পরীক্ষায় দেখা গেছে সেগুলো নিম্ন মানের আলকাত্রা সমতুল্য। বেশি দামের পণ্য ঘোষণা দিয়ে কৌশল আনা হচ্ছে কম দামের পণ্য, আর এই সুযোগেই ওভার ইনভয়েসিং এর মাধ্যমে প্রতি বছর পাচার হচ্ছে কমপক্ষে 1000 কোটি টাকা, এমন অভিমত অর্থনীতিবিদদের। অর্থ পাচার বন্ধে অবশ্যই আমদানিকারকদের জবাবদিহিতার মধ্যেই আনতে হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। বিটুমিন আমদানির আড়ালে কিভাবে মানি লন্ডারিং হচ্ছে সেটা বুঝতে হলে আগে জানা দরকার কি আমদানির কথা বলে কি ধরনের বিটুমিন আমদানি করা হচ্ছে আর তার মানি বা কেমন। বর্তমান প্রেক্ষাপটে 60 থেকে 70 গ্রেড হলো সরকার কর্তৃক নির্ধারিত আদর্শ বিটুমিন। আমদানি ঘোষণায় বলা হচ্ছে বিটুমিন আসছে 60 থেকে 70 গ্রেডের, কিন্তু আসলে কি? এই পরীক্ষার ফলাফলে সেটা পরিষ্কার। আমদানি করা এই বিটুমিনের গ্রেড ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া যায় 102, যেটাকে বিশেষজ্ঞরা আলকাত্রা বলছেন। বিটুমিনের একটি ড্রামে বিটুমিনাস উপাদান থাকার কথা কমপক্ষে 99%, কিন্তু আমদানি করা বিটুমিনে আছে মাত্র 92%। মূলত আমদানি ঘোষণার সাথে দেশে আসা এসব বিটুমিনের মিল নেই। 60-70 আসার কথা, কিন্তু দেখা যায় যে প্রায় এটা 100 গ্রেডের দিকে চলে যায়। কিন্তু ইম্পোর্টেড শুধু সফটটার না, এর মধ্যে বিটুমিন কন্টেন্টটাও কিন্তু একটু কম। তো নজরদারির অভাবে এই ধরনের সস্তার বিটুমিন দিয়ে আমাদেরকে 3 অবস্থা করে ফেলছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 3,19,661 টন বিটুমিন আমদানি করেছে 42টি প্রতিষ্ঠান, যার মূল্য দেখানো হয়েছে প্রায় 1,110 কোটি টাকা। অনুসন্ধান ও বিশেষজ্ঞদের মতামত বলছে 60 থেকে 70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় অনেক ক্ষেত্রে আসছে 80 থেকে 100 গ্রেডের বিটুমিন। আন্তর্জাতিক বাজার দর যাচাই করে দেখা গেছে 80 থেকে 100 গ্রেডের বিটুমিনের বাজার মূল্য 150 থেকে 180 ডলারের মধ্যে ওঠানামা করে। প্রতি টন বিটুমিনের বিপরীতে বিদেশে পাঠানো হয় বাড়তি 34,000 টাকা। ফলে বিটুমিনের প্রকৃত মূল্যের বাইরে বাড়তি প্রায় 1,087 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। 10 বছরে যার পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। $200 দেখানো হলো, আসলে 100 টাকা দিয়ে আমি কিনে আনবো, 100 টাকা আমার ওইখানে বিদেশে পাচার হলো। এইটা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে ইম্পোর্টের সময় হয়। কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে বিটুমিনের কোয়ালিটিটা চেক করা। সেখানে বিটুমিনের কোয়ালিটি খুব খারাপ। এই কোয়ালিটির বিটুমিন বাংলাদেশে ব্যবহার করা হয়, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু অ্যালাউই করবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে 2019-20 অর্থ বছরে আমদানি করা বিটুমিনের পরিমাণ ছিল 3,80,275 টন। সংশ্লিষ্টরা বলছেন গ্রেড ভেদে মূল্য অনেক রকম হলেও সব মানের বিটুমিনের ডিউটি একই। এই সুযোগ কাজে লাগিয়ে অল্প দামে নিম্নমানের বিটুমিন এনে উন্নত মানের বিটুমিন উল্লেখ করা হয়। বিদেশে টাকাও পাঠানো হয় উন্নত মানের দর অনুযায়ী। বাংলাদেশ দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন ব্যক্তি লাভবান হচ্ছে, নির্দিষ্ট একটা গোষ্ঠী, এবং তারা এই টাকা বিদেশে পাচার করে তারা ওখানে তাদের বিলাস বহুল বাড়িঘর তৈরি করতেছে সেই দেশে। কেন্দ্রীয় ব্যাংক যদি এসব ব্যাপারে তাদের মুখ্য ভূমিকা পালন করে, তাহলে কিন্তু এই বিশাল পরিমাণ টাকা বাংলাদেশে সেভিংস হওয়া সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহারে ত্রিমুখী ক্ষতি হচ্ছে। একদিকে বৈদেশিক মুদ্রার অপচয়, অন্যদিকে মানি লন্ডারিং আর 6 মাসের নতুন রাস্তার বেহাল দশা ও জনভোগান্তি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। অবশেষে টানা 1 সপ্তাহ দাবদাহের পর রাজধানীতে নেমেছে অঝোর বৃষ্টি। বৃষ্টির সাথে খুব কম সময়ের জন্য হলেও বজ্রপাত আর কালবৈশাখী বয়ে গেছে। হঠাৎ নামা কাঙ্ক্ষিত এই বৃষ্টিতে রাজধানীবাসীর মধ্যে গরম থেকে ফিরেছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী শুধু রাজধানীতে নয়, চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা হয়ে রাজধানী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এটি আরও সময় নিয়ে চলতে পারে। এরপর আগামী বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হতে পারে। ফলে আপাতত দেশের বেশিরভাগ এলাকা থেকে দাবদাহ বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজধানীতে দিনভর বয়ে যাওয়া তাপমাত্রা এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে এসেছে।
দেড় মাস বন্ধ থাকার পর সারা দেশে চালু হলো দূরপাল্লার পরিবহন। স্বাস্থ্যবিধি পালনের শর্তে সড়ক, নৌ ও রেল যোগাযোগে যাত্রী পরিবহন শুরু হলো। সোমবার অনেক ক্ষেত্রে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। বিশেষজ্ঞরা বলছেন, করোনার আগ্রাসী রূপ ঠেকাতে মাঠে কঠোর হতে হবে প্রশাসনকে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। দেড় মাস বন্ধের খড়গ থেকে মুক্তি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন উত্তরবঙ্গগামী এই বাস যাত্রীরা। গাবতলীতে বাড়ি যাওয়ার হিড়িক থাকলেও যাত্রীদের মাঝে ছিল না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। 60% বাড়তি ভাড়ার নিয়ম বহাল থাকলেও কেউ কেউ নিচ্ছেন তারও বেশি। আমরা তো এখনো গাড়িতে উঠি নাই, এখন মনে করেন উঠতে যাচ্ছি। আমরা তো নিজের স্বাস্থ্যবিধি মেনে চলছি, গাড়িতে ওঠার জন্য আসছি। এখনো গাড়ির ভিতরে উঠলে বুঝতে পারবো আর কি। দীর্ঘ বন্ধের পর কমলাপুরেও দেখা গেছে ট্রেন যাত্রীদের ভিড়। বাহিরে স্বাস্থ্যবিধির বালাই না থাকলেও আন্তনগর ট্রেনগুলো ছাড়ছে নিয়ম মেনেই। ঈদে বাড়িতে যাওয়ার খেয়াল ছিল, এই জন্য আসলে ট্রেনের অপেক্ষায় ছিলাম আর কি। আমাদের কিন্তু ট্রেনে যাতায়াত আরামদায়ক, ট্রেন চালাতে আমাদের জনগণের দুর্ভোগ কমেছে। আমরা কিন্তু দেখেন অর্ধেক টিকিট বিক্রি করছি, এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে, এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। স্বাস্থ্যবিধি এবং অন্যান্য যে বাধ্যবাধকতা এগুলো মেনেই আমরা রেল পরিচালনা করেছি। এমন চিত্র সারা দেশের। চট্টগ্রাম ও খুলনায় নিয়ম মেনে ছেড়েছে দূরপাল্লার বাস, তবে যশোরে স্বাস্থ্যবিধি মানছে না বলে অভিযোগ যাত্রীদের। টিকিটে লিখছে 600 আর নিচে 700। অর্ধেক যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়েছে দূরপাল্লার পরিবহন, তবে বাড়তি ভাড়ার অভিযোগ ছিল যাত্রীদের। বরিশালে জমজমাট হয়ে উঠেছে বাস টার্মিনাল, নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। আগে আমাদের টিকিট ছিল 250 টাকা, এখন আপনার করছে 320 টাকা। স্বাস্থ্যবিধি রক্ষা আসলে তো থাকে, এরকম বড় নিয়ম থাকে না। চিরচেনা রূপে ফিরেছে নৌবন্দরগুলো। প্রথম দিনে বরিশালের লঞ্চগুলোতে কম ছিল যাত্রী সংখ্যা। শিমুলিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও চালু হয়েছে লঞ্চ চলাচল। স্বাস্থ্যবিধি মেনে চলুক, আমরা চাই। সকাল থেকেই চট্টগ্রাম রাজশাহী রেল স্টেশনে ছিল যাত্রী ভিড়। এদিকে করোনা সংক্রমণের মাত্রা বিবেচনায় সীমান্ত ও অঞ্চল ভিত্তিক সতর্কতা প্রয়োগের আহ্বান জনস্বাস্থ্যবিদদের। সারা দেশে একটি করোনার মানচিত্র বা করোনার ম্যাপিং করতে হবে। যে যে অঞ্চলে করোনা বেশি সেই অঞ্চলগুলোকে স্থানীয় ভিত্তিতে লকডাউনে নিতে হবে। অন্যদিকে আমাদের সীমান্ত শহর যেসব জায়গায় ভারতীয়দের সাথে যাতায়াত রয়েছে, সেই শহরগুলিকে একটি সেফ বা প্রোটেক্টেড জোন ঘোষণা করতে হবে। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ে 14 এপ্রিল থেকে সারা দেশের সঙ্গে বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার সব ধরনের পরিবহন যোগাযোগ। বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার যোগাযোগ চালু হলেও করোনা সংক্রমণ এড়াতে সতর্ক থাকতে হবে যাত্রীদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অনেকটাই শিথিল করোনার বিধিনিষেধ। চলছে গণপরিবহন, অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান। বন্ধ কেবল শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। এ বিষয়ে একমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। আর অন্তত 2 থেকে 3 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ তাদের। তবে প্রায় 1.5 বছরের বিপরীতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সজল দাস। চেনা রূপে রাজধানী ঢাকা, যানজট, জনজট। মহাসড়কে চলছে যানবাহন, শুরু হয়েছে রেল ও নৌযান চলাচল, খুলেছে অফিস আদালত, পুরোদমে সচল শপিং সেন্টারগুলো। সবকিছুই যখন সচল, তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ কেবলই বাড়ছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সেরেছে অধিদপ্তর, কিন্তু কবে চালু হবে এখনো তা অজানা। পরিস্থিতি কোন দিকে যায় আমরা তো কেউ জানি না, ফলে আগে থেকে তো বলা যায় না যে কবে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রস্তুতিটা নিয়ে রাখা, সেটা আমরা নিয়ে রাখছি। শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনেশনে জোর দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। বলছেন, আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণের কথা। আগামী 2-3 সপ্তাহ কোভিড সিচুয়েশন পর্যবেক্ষণ করতে হবে। যদি সংক্রমণ কমে আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিবেচনা করা যেতে পারে। তবে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। তবে প্রায় 1.5 বছরের বিরতিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব শিক্ষার্থীরাও। সবই তো মনে করেন যে খোলাই, এখন স্কুল কলেজ বন্ধ রেখে কি লাভ? খোলা দরকার স্কুল কলেজ, বাচ্চা পোলাপান সবাই তো নষ্ট হয়ে যাইতেছে। পোলাপান অসুবিধা হলে আমরা সাইডে দিতে, আমি তো পোলাপান স্কুল করতে 1 বছর লাগবে। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করে কিভাবে এইগুলো পুষে নেওয়া যায় এবং এই লার্নিং গ্যাপসটাকে পূরণ করা যায়, এটা জাতীয় পর্যায় থেকে প্রত্যেকটি শিক্ষা স্তরের জন্য পৃথক পৃথক কৌশল নির্ধারণ করতে হবে। ক্ষতি বিবেচনায় খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সবার। সজল দাস, নিউজ 24, ঢাকা।
করোনার সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বিশেষ লকডাউন। চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উদ্বেগ বাড়াচ্ছে সীমান্ত ঘেঁষা অন্য জেলাগুলোতেও। এই অবস্থায় স্থলবন্দরগুলোতে সতর্কতামূলক তেমন কোনো ব্যবস্থাও নেই। স্বাস্থ্যবিধি পুরোপুরি বাস্তবায়নে বন্দর কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে অসহায়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান কামরুল। 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের 95 জনের নমুনা পরীক্ষায় 52 জনের করোনা পজিটিভ পাওয়া যায় সোমবার। শনাক্তের হার বিবেচনায় যা 54% বেশি। জেলার সোনা মসজিদ চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ এবং আমদানি রপ্তানির কাজে দুদেশের শ্রমিকদের যাতায়াত এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ একটা সীমান্তবর্তী জেলা। এখানকার 5টা উপজেলার মধ্যে 3টা উপজেলায় একেবারে ইন্ডিয়ার পেটের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। সোমবার জেলা প্রশাসনের বিশেষ সভায় মঙ্গলবার থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়। এদিকে জেলা সদর হাসপাতালে 19 জন করোনা রোগী চিকিৎসা নিলেও গুরুতর অসুস্থদের পাঠানো হয় পার্শ্ববর্তী বিভাগীয় সদর রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসলে আমরা একটা অনেক সমস্যার মধ্যে আছি বর্তমানে। আসলে আপনারা যদি বলি যে আমাদের সেকেন্ড ওয়েভ যে হাইয়েস্ট পিক ছিল সেখানে রোগী ছিল আমাদের 136, কিন্তু আজকে রোগী আমাদের 146। যশোরের শার্শা উপজেলায় করোনা আক্রান্ত অর্ধেকের বেশি রোগীর বাড়ি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকাগুলোয়। বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাত্রীদের বেশিরভাগকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে যশোর সদরে। এতে হোটেল কর্মচারী ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। এরা বাইরে বেরোয় আসে কাউন্টার থেকে, চার দোকানে পানি খাচ্ছে, গ্লাসে চা খাচ্ছে, মানুষের সাথে মিশতেছে, আবার দেখাচ্ছে তারা আবার জায়গায় চলে আসে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ভারতীয় ট্রাক শ্রমিকদের অবাধে প্রবেশ ও স্থানীয় মানুষের স্বাস্থ্যবিধি অবহেলার কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকাগুলোয় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না পঞ্চগড়ের বাংলাবান্ধায়। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের চালক হেলপাররা মাস্ক ছাড়াই চলাফেরা করেন সীমান্তে। স্থানীয় শ্রমিকদের সঙ্গে তাদের মেলামেশা থেকে ভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কায় বাংলাবান্ধার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1441 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। দেশে পর্যন্ত মোট করোনা ভাইরাসের শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,90,521 জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,401 জন। মোট সুস্থ হয়েছেন 7,31,531 জন। 24 ঘন্টায় 17,683 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার 8.15%। এদিকে ভারতের দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও রাশ টানা যাচ্ছে না দৈনিক মৃত্যুতে। গেল দিনও দেশটিতে প্রাণ গেছে প্রায় 4,500 মানুষের। এ নিয়ে করোনার ভারতের মৃত্যুর সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাসে বৈশ্বিক মোট সংক্রমণে ভারতের অবস্থা দ্বিতীয়। করোনার পাশাপাশি দেশটিতে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস, যে কারণে মহামারী জারি হয়েছে 29টি রাজ্যে। তবে করোনার পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে ব্রাজিলের। ভয়াবহ ভাইরাসে বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 4,67,000। প্রাণহানি হয়েছে 9,400 জনের। কেন্দ্রগুলোয় ফুরিয়ে আসছে করোনার টিকা মজুত। বাকি থাকা টিকা এখন প্রয়োগ করতে হচ্ছে রেশনিং পদ্ধতিতে। রাজধানীর টিকা কেন্দ্রগুলোয় কেন্দ্র ভেদে 5 থেকে 15% পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীর দ্বিতীয় ডোজ অনিশ্চিত। এর মধ্যে মঙ্গলবার থেকে রাজধানীর 4টি মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে চীনের টিকা প্রয়োগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 14 লাখ মানুষের করোনা টিকার দ্বিতীয় ডোজ অনিশ্চিত। এমন বাস্তবতায় রাজধানীর টিকা কেন্দ্রগুলোই ফুরিয়ে আসছে টিকার মজুদ। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য মতে 4 লাখের কম টিকার মজুদ রয়েছে, যা ফুরিয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই। শিশু হাসপাতালের উপপরিচালক বলছেন, এ পর্যন্ত এই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে প্রায় 85%। টোটাল যে রেজিস্ট্রেশনটা আমাদের এখানে হয়েছিল ফার্স্ট ডোজের, তো সেকেন্ড ডোজে গিয়ে দেখা গেছে যে আমরা মোর দ্যান 85% কভার করে ফেলতে পারবো আর কি বাই দিস টাইম, আর 1 সপ্তাহের মধ্যে।
রাজধানী সহ দেশের বিভিন্ন কেন্দ্রে এর মধ্যে বন্ধ হয়ে গেছে টিকার দ্বিতীয় ডোজ। হাতে থাকা টিকা কেন্দ্রভেদে দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। টার্গেটটা অনেক জায়গায় ফিল আপ হয়ে গেলে তো তাদের বন্ধ হয়ে যাচ্ছে। যে জায়গায় ভিড় বেশি ছিল অনেক বেশি দিয়েছে, তখন দেখা যাচ্ছে ওই জায়গাটা বেশি যদি থাকে, যেসব জায়গায় একদম সেন্টারে কম ছিল তারা যদি দিয়ে দেয় ভ্যাকসিনটা অন্য জায়গায়, তখন তারা পেয়ে যাচ্ছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা ফুরিয়ে গেলেও মঙ্গলবার থেকে দেশের 4টি মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে যাচ্ছে চীনের সিনোফার্মার টিকা প্রয়োগ। কালকে কিন্তু 4টা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ, মুগদা, 4টাতে কিন্তু সিনোফার্মের যে টিকা এটা কিন্তু শুভ উদ্বোধন হবে। আমরা সেভাবে প্রস্তুত আছি। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এই টিকা দেয়া হবে মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের। এছাড়া চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা পেতে তৎপরতা অব্যাহত রেখেছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। টেকসই এবং প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে সমৃদ্ধ পৃথিবী করতে কমনওয়েলথকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এশিয়ার আঞ্চলিক কমনওয়েলথ সরকার প্রধানদের গোলটেবিল সভায় এ আহ্বান জানান তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে ওয়েলস চার্লসের প্রিন্স ফিলিপ আর্থার জর্জ এ সভা আহ্বান করেন। কমনওয়েলথ সদস্য দেশ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে COP26 জলবায়ু সম্মেলনকে সামনে রেখে কয়েকটি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কার্যকর এবং দক্ষ উপায়ে আরও বেশি স্থিতিশীল ও উন্নত সমৃদ্ধ জীবন করতে বিশ্বজুড়ে সবুজ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দেন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তার ভাই হাবিবুর রহমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় শিক্ষার্থীর ভাই এ মামলা দায়ের করেন। এদিকে সুষ্ঠু তদন্ত সহ 4 দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গেল 15 মে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে হাফিজুরের আর খোঁজ পাচ্ছিল না পরিবার। নিখোঁজের 8 দিন পর পুলিশের সহায়তায় রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাফিজুরের লাশ শনাক্ত করেন তার ভাই। বঙ্গোপসাগরের গভীরে সৃষ্ট নিম্নচাপ যশ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। সর্বশেষ সুপার সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। তবে গতিপথ পরিবর্তন হলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোয় আঘাত হানবে। সোমবার ঘূর্ণিঝড় নিয়ে ব্রিফিংয়ে তথ্য জানান আবহাওয়া অফিস। তবে এদিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই, তবে সার্বিক প্রস্তুতি থাকছে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ যশ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, তবে সুপার সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটা কমেছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার গতি বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার ঘূর্ণিঝড় যশের অবস্থান ও গতিপথ নিয়ে ব্রিফ করে আবহাওয়া অফিস জানায় গতিপথ পরিবর্তন হয়ে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে আঘাত হানবে। গত রাতে যেটি লঘু ছিল আপনার গভীর নিম্নচাপ ছিল, সেটি আজ সকালে সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। তো এটির গতিবিধি আমরা লক্ষ্য করছি। এখন পরবর্তীতে এটি আরও শক্তিশালী হবে। আজকে শক্তির দিক থেকে এটি সুপার সাইক্লোন আম্পানের শক্তি অর্জন করছে না। এটি প্রায় আমরা 80% বা 80% নিশ্চিত। বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনা কমলেও সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে সরকারের। দুপুরে সচিবালয়ে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ফায়ার সার্ভিস ভলান্টিয়ার, আর্মি, নেভি, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ভিডিপি ভলান্টিয়ার, স্কাউট ভলান্টিয়ার এবং আমাদের সিপিবি ভলান্টিয়ার সহ আমাদের মাঠ প্রশাসনের কর্মকর্তারা এবং আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই প্রস্তুত আছে, সতর্ক আছে। যে কোনো নির্দেশনার ভিত্তিতে তারা কাজ করবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবার থেকে তাপদাহ অনেকটা কমে আসবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টি দীঘার সমুদ্র সৈকত থেকে 630 কিলোমিটার দূরে এবং বালাসোর থেকে 620 কিলোমিটার দূরে রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় দুই রাজ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাষ্য সর্দার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস বুধবার দুপুরে আছড়ে পড়তে চলেছে উড়িষ্যার বালাসোর এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। ওই দিন ইয়াসের গতিবেগ থাকবে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার, তবে এর সর্বোচ্চ গতিবেগ 185 কিলোমিটার হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর অতি দ্রুত গতিতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর হয়ে ঘূর্ণিঝড়টি চলে যাবে ভারতের ঝাড়খণ্ডের রাজ্যের দিকে। সোমবার ইয়াস দীঘার সমুদ্র সৈকত থেকে 630 কিলোমিটার দূরে এবং বালাসোর থেকে 620 কিলোমিটার দূরে রয়েছে। এর জেরে কলকাতায় দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে কলকাতা সহ অতি ভারী বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার মতন জেলাগুলোয়। হাওয়ায় গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার, তবে বুধবার ভারী বৃষ্টির সাথে হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। এদিন বিকেলে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে প্রিভেলিং উইন্ড অর্থাৎ যেখানে সাইক্লোন আছে সেখানে হচ্ছে উইন্ড চলছে 40 to 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার পার আওয়ার। এটা চলছে। ফোরকাস্ট কি দিচ্ছি আমরা, 26 তারিখ আর্লি আওয়ার্সে এটা আরেকটু বাড়বে, বেড়ে হবে 60 to 70, গাস্টিং 80 কিলোমিটার পার আওয়ার। তিনি বলেন, গতবার আমফান সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করে কলকাতা হয়ে উত্তর 24 পরগনা ধরে বাংলাদেশ চলে গিয়েছিল। এবারটা তেমন হচ্ছে না। ইয়াস ভূপৃষ্ঠে প্রথম প্রবেশ করবে উড়িষ্যার বালাসোরে, এরপর পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। ফলে আমফানের মতো সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না ঘূর্ণিঝড় ইয়াস। তবে ইয়াসের প্রভাবে কলকাতার ঝড়ের গতিবেগ বুধবার কত থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গে এর প্রভাব কি পড়তে পারে তা জানা যাবে আগামীকালই। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। জুলাই মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে দেশে শূন্য হওয়া আসনের উপনির্বাচন। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। আর ঢাকা 14, কুমিল্লা 5, লক্ষ্মীপুর 2 ও সিলেট 3 শূন্য আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে 2 জুন। এদিন নির্বাচন কমিশন সভায় তফসিল ঘোষণা করা হবে। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কারণে ভোটের তারিখ নির্ধারণ করেনি নির্বাচন কমিশন। এছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও 2 জুন সিদ্ধান্ত হবে। ইসি সচিব জানান, শূন্য আসনে উপনির্বাচনের সময়সীমা সংক্রান্ত বাধ্যবাধকতা আছে। মধ্য জুলাইয়ের নির্বাচন করতে গেলেও ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে নির্বাচন করার সাংবিধানিক সময় শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সংবিধানের দেয়া সিএসির বিশেষ ক্ষমতা বলে নির্ধারিত সময়ের পরবর্তী 90 দিনের জন্য সময় বাড়ানো হবে। সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি নির্বাচনী ব্যবস্থার উপরে দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে তার বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা আসলে ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলনেও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতাকে সরকারের নীতিহীন অবস্থান বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। আবার 23 মে ফিলিস্তিন বিরোধী ওই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের অভিনন্দন টুইটের প্রেক্ষিতে তা অস্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পজিশন ঘোষণা করা। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা গোটা বিষয়ে সরকারের নীতিহীন অবস্থান বেরিয়ে এসছে।
রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়েছে এ মুক্তিতে তারা খুশি হয়নি। সোমবার সচিবালয়ে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের আগের অবস্থানই বহাল আছে। ইসলামের মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি খুশি হয়নি, বরং তারা চেয়েছিল নজরুল ইসলাম আরো কিছুদিন কারাগারে থাক, তাহলে হয়তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো। সেই জন্য হয়তো তার মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুশি হতে পারেনি, আমার তাই মনে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রী ডলি আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি স্বামী কাজলকে গ্রেফতার করেছে সিআইডি জানায়, পারিবারিক কলহের এক পর্যায়ে কাজল স্ত্রী ডলির গায়ে আগুন ধরিয়ে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডলি। এরপর থেকেই পলাতক ছিলেন কাজল। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাধারণ গৃহবধূ ডলি এখন কেবলই ছবি। গেল 13 মে ডলির স্বামী পারিবারিক কলহের এক পর্যায়ে তার শরীরে নিজের মোটরসাইকেলের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী ডলিকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় দগ্ধ ডলিকে। গেল 18 মে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ডলির ভাই আখাউড়া থানায় কাজলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ডলির মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন কাজল। রোববার মধ্যরাতে তাকে জাফলং থেকে গ্রেফতার করে সিআইডি। এ বিষয়ে সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় তারা। কাজল ভুঁইয়ার বক্তব্য হচ্ছে, সে ঝগড়াঝাটির এক পর্যায়ে তার বাইরে মোটরসাইকেল পার্ক করা ছিল, মোটরসাইকেল থেকে পেট্রোল তার স্ত্রীর শরীরে ছিটিয়ে দিয়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই দিনই ঢাকা নিয়ে আসে। কাজল মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে 13টি মাদক মামলা সহ 19টি মামলা রয়েছে বলেও জানায় সিআইডি। পলাতক আসামি তার বাড়িতে তো থাকতোই না, তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো মতে সংসার চালাতো। এখন স্ত্রী মারা গেল, এখন কাজল ভুঁইয়া তো পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, বিচার হবে তার। এখন তার সন্তানদের যে অবর্ণনীয় দুর্ভোগ শুরু হলো, সমাজের যেই অবক্ষয়জনিত কারণে এই সমস্ত ঘটনা ঘটে। গ্রেফতারের সময় কাজলের কাছ থেকে টয়োটা সেলুন গাড়ি জব্দ করা হয়, যেটি তার নিজের নয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে সিমেন্ট তৈরির কাঁচামাল ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন দেশের সিমেন্ট খাত সংশ্লিষ্টরা। এতে দেশের বাজারে দাম বৃদ্ধির সংখ্যাও দেখা দিয়েছে। উৎপাদকদের দাবি দ্বৈত কর প্রত্যাহার করে আমদানি শুল্ক অর্ধেক করার। এদিকে সিমেন্টের বাড়তি দামের প্রভাব আবাসন খাতেও পড়ার শঙ্কা করছেন রিহ্যাব সভাপতি। এবার আন্তর্জাতিক। গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ান এয়ারের একটি বিমানকে মাঝপথে মিনস্কে নামিয়ে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে বেলারুশ পুলিশ। বেলারুশের সরকার বিরোধীদের দাবি, ভিন্ন মতাবলম্বী এই সাংবাদিককে গ্রেফতার করতেই কৌশলে মিনস্কে ওই বিমানটিকে নামতে বাধ্য করা হয়। তবে বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, বোমা আতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে মিনস্কে জরুরি অবতরণ করা হয়। যদিও কোনো বোমা তাতে পাওয়া যায়নি। গ্রিসের এথেন্স থেকে রোববার 171 জন যাত্রী নিয়ে ভিলনিয়াসে যাচ্ছিল বিমানটি। অবৈধ অভিবাসীদের জন্য কঠোর অবস্থানে গিয়েছে ব্রিটেন সরকার। অবৈধ অভিবাসীদের স্বরাষ্ট্র সচিব প্রীতি পাটেল এরই মধ্যে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য থেকে মাসুম সালেহ। অভিবাসীদের জন্য সরকার কঠোর অবস্থানে গিয়েছে। মাত্র গত সপ্তাহে রানী দ্বিতীয় এলিজাবেথ অবৈধ অভিবাসীদের জন্য কঠোর আইন অনুমোদন দিলেন, যে আইনের আওতায় যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশকারীদের কোনোদিনই অ্যাসাইলাম আবেদন করারই সুযোগ দেওয়া হবে না। এরই মধ্যে এর 2 দিন পরেই লন্ডনে রাস্তা বন্ধ করে 2 ঘন্টায় 48 জন ডেলিভারি ড্রাইভার যারা ইউবার ও ডেলিভারো বা এই ধরনের অ্যাপ স্পেস কাজ করেন, তাদের ইমিগ্রেশন এবং কাজের পারমিশন সব চেক করে 2 জনকে গ্রেফতার করে। এই ঘটনা বেশ আতঙ্ক ছড়িয়েছে সবার মধ্যে।
এবার সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন যে এলাকায়, সেই পূর্ব লন্ডনে অবৈধ অভিবাসী ধরতে খোদ স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল দিয়েছেন পুলিশ অভিযানের নেতৃত্ব। যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অবৈধ অভিবাসী পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পূর্ব লন্ডনের 2 ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন উডফুড গ্রিনের মোহাম্মদ মুক্তার হোসেন এবং লিটনস্টনের নুরুল্লাহ। আটককৃতরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়ে মহামারী করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন থেকে কুয়েত সরকার রেস্টুরেন্ট, ক্যাফেগুলোতে ডাইনিং নিষিদ্ধ ঘোষণা করেছে। বর্তমানে দেশটিতে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার অনুমোদন দিয়েছে কুয়েত সরকার। এতে করে রেস্টুরেন্ট মালিক সহ প্রবাসী বাংলাদেশিরা সকলে খুশি। কুয়েত থেকে মঈন সুমনের পাঠানো তথ্য ও চিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। সারা বিশ্বের মতো কুয়েতেও করোনার প্রাদুর্ভাব রোধে সরকারের দেয়া বিধিনিষেধ আরোপিত হওয়ায় বিভিন্ন সময়ে কারফিউ ও লকডাউন চলে আসছিল। দীর্ঘ 1.5 বছরেও থামছে না করোনা ভাইরাসের সংক্রমণ। কুয়েতে করোনা সংক্রমণ রোধে সরকার দীর্ঘদিন রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে বসে খাওয়ার পরিবর্তে শুধুমাত্র পার্সেলের অনুমতি দিয়েছিলেন। এর মধ্যে কুয়েতের করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় 23 মে থেকে সরকার ডাইনিং এর অনুমতি দিয়েছেন। এতে করে রেস্টুরেন্ট মালিক ও প্রবাসী বাংলাদেশিরা সবাই আনন্দিত। দীর্ঘদিন হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকার পর আমরা নতুন করে টেবিলে বসে খাওয়ার অনুমতি দিয়েছে ওই সরকার। প্রবাসী যারা আছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে হোটেলগুলোতে প্রবেশ করে। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন থেকে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বসে খাওয়ার অনুমোদন দিয়েছে সরকার। সেই সাথে রাতভর থাকছে পার্সেল সরবরাহের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বেচাকেনায় লোকসান গুনছে। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন তারা। এবার সেই ক্ষতি পোষানোর সময়োপযোগী পদক্ষেপের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কারের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে কুয়েতে। রোববার বিকেলে বাংলাদেশ দূতাবাস কুয়েত যথাযথ মর্যাদা দিবসটি পালন করে। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা সহ প্রবাসীরা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রদূতের সভাপতিত্বে অংশগ্রহণ করেন দূতাবাসের কর্মকর্তা ও বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা। স্পেনের বার্সেলোনায় বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিবর্গের সপরিবার উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি শিউলি আক্তার এবং দিলরুবা আফরোজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস। অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন, কুইজ পর্ব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির মনফালকনে প্রবাসী বাংলাদেশি যুবকদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর উদ্বোধন করা হয়েছে। রোববার স্থানীয় একটি মাঠে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মনফালকনের কমিউনিটি ব্যক্তিত্ব ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস কিশোরগঞ্জ ও ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসেন ও মনফালকনে কমিউনিটি নেতা হামিম হোসেন, ট্রিয়েস্তে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট আলেসান্দ্রো কাউত। এবারে খেলার খবর। লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেট ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। ম্যাচের আগের দিন দলগত অনুশীলন করেনি টাইগাররা। অন্যদিকে মিরপুরের একাডেমি মাঠে লঙ্কানদের নেটে অনুশীলন করলেও সেখানে ছিলেন না একাদশের বেশিরভাগ ক্রিকেটার। কাতার বিশ্বকাপকে সামনে রেখে বরাবর মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে হঠাৎই সফর বাতিল হওয়ায় হতাশ ফুটবলার সহ কোচ জেমিডে। নিয়মিত অনুশীলনে সবাই থাকলেও ছিল না আগের মতো স্বতঃস্ফূর্ততা। সৌদি সফর বাতিল হওয়ায় কন্ডিশনিং ক্যাম্প করতে যতটা সম্ভব আগে কাতারে যেতে চান কোচ জেমিডে। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে।
গতকাল পর্যন্ত ঠিকঠাক ছিল বাংলাদেশের সৌদি আরব সফর, তবে হঠাৎই মধ্যরাতে তা বাতিল হবার খবর জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফেব। আর তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জেমিডের অধীনে নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। নিয়ম মেনে অনুশীলন চললেও কিছুটা হতাশার ছাপ ছিল সবার চোখে মুখেই। তবে সৌদি সফর বাতিল হওয়ার প্রভাবটা একটু বেশি ছিল গোলরক্ষক আনিসুজ্জামান জিকোর, কেননা কিছুদিন আগেই বসুন্ধরা কিংসের হয়ে কাতারে যাবার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। আর জাতীয় দলের হয়ে একদম শেষ মুহূর্তে এসে অভিজ্ঞতা হলো একই ঘটনার। অনেক খারাপ লাগছে। এর আগে যেটা হয়েছে, আমরা ব্যাগ সব কিছু গাড়িতে উঠাই ফেলছিলাম ক্লাবে, যেটা আমরা এসিগাঁও যাওয়ার কথা ছিল। ম্যাচ খেলা দরকার, প্রস্তুতি সামনে যায় তো বিগ ম্যাচ, তো সব কিছু মিলে কিন্তু যদি যাইতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। মাঠে শিষ্যদের নিয়ে কাজ করছেন জেমিডেভ, তবে অন্য দিনের মতো চনমনে দেখা যায়নি তাকেও। সরাসরি না বললেও সফর বাতিলের হতাশা স্পষ্টই ছিল তার চলাফেরায়। আর তাই যতটা দ্রুত সম্ভব পাড়ি জমাতে চান কাতারে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ছিল আমাদের মূল উদ্দেশ্য, সেই হিসেবেই পরিকল্পনা সাজানো, আর পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে অনেক কিছু নতুন করে সাজাতে হয়। কাতারে গিয়ে 2-1 দিনের ক্যাম্প কোনো কাজে আসবে না, দ্রুত সেখানে যাওয়া দরকার। সৌদি সফর বাতিল নিয়ে কি বলছে বাফুফে? যেহেতু আমাদের হোটেল কনফার্ম ছিল, টিকিট কনফার্ম ছিল, ওইখানে সমস্ত যোগাযোগ কনফার্ম ছিল এবং সবকিছু কনফার্ম ছিল, শুধু ওই লেটারটার কারণে আসলে এটা হয়। বাছাই পর্ব খেলতে আগামী 30 মে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের। আর 3 মে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।